একটু মনোযোগ দেন। গত ক্লাস পর্যন্ত কি আমরা রেসপিরেটরি ট্র্যাকের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আজকে আমাদের রেসপিরেটরি ট্র্যাকের লাস্ট ইয়াটা করার কথা ছিল, ঠিক আছে? যে আমরা নেবুলাইজার সলিউশন কিভাবে ব্যবহার করে, তার সাথে কি ওই ইনহেলারটা কিভাবে ব্যবহার করে, ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে স্পেসারের ভূমিকা কি, স্পেসার একটা কি যন্ত্র, এটা পড়ানোর কথা ছিল। এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে নিব। নেক্সট ক্লাসের ক্লাসটা আমরা আগে নিচ্ছি, কারণ আমাদের নেবুলাইজারটা এখন অ্যাভেলেবল নাই এখানে, ঠিক আছে? নেবুলাইজারটা একজন নিয়ে গেছে, সে এখনো কি দিয়ে যায় না। তাহলে নেবুলাইজারটা সামনের সপ্তাহে দিয়ে গেলে আমরা কি সামনের সপ্তাহে ওই প্র্যাকটিক্যালটুকু করাই দিব। আজকে আমরা আগামী সপ্তাহে যেটা করাতাম কি ওই সপ্তাহে এটা করাই দিব, ঠিক আছে? মানে ক্লাস মিস নাই, জাস্ট আগামী সপ্তাহেটা এখন করাই দিচ্ছি, এখনকার সপ্তাহটা কোনটা করাবো, আগামী সপ্তাহে করাবো। কারণ আমাদের সবগুলা কি শিডিউল বেস, এতগুলো ক্লাস এতগুলো প্র্যাকটিক্যাল, এটা হবে। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে যে পড়ার ভিতরে যে জিনিসগুলো ছিল, আমরা কিছু বেসিক রোগ নিয়ে কথা বলবো আর একটা রোগের প্র্যাকটিক্যাল করাবো। আপনারা গত ক্লাসে ম্যাডাম ডায়াবেটিক্স করাইছে আপনাদের, তাই না? হ্যাঁ, সবাই ডায়াবেটিক্স করাইছে। আমরা এই জন্য ডায়াবেটিক্সটা আবারও যেহেতু করছেন শিখে ফেলেন, ঠিক আছে? দেখেন প্র্যাকটিক্যাল কাজগুলা খুব ছোট, প্র্যাকটিক্যাল কাজগুলা খুব ছোট, আপনি করলেই পারবেন। জিনিসগুলো এরকম, একটা টিভি যখন আমাদের বাসায় নতুন টিভি কিনছে তখন আব্বা আম্মা রিমোট ধরতে দেয় না, ঠিক আছে? আস্তে আস্তে একটা সময় কি হয়ে যায়, রিমোট কোথায় থাকে না থাকে এগুলো কি একদম বাচ্চারাও পারে, তাই না? কিন্তু যখন নতুন একটা জিনিস শিখতে যায় তখন কি সবসময় একটা ঘাবড়ানি থাকে যে পারবো কি পারবো না। আস্তে আস্তে কয়েকদিন করতে করতে কি হয়ে যায়। তাহলে প্র্যাকটিক্যাল জিনিসগুলো খুব একটা কঠিন ব্যাপার না, আপনি করলেই পারবেন। দুইবার দেখবেন, একবার করবেন, তৃতীয় দুইবার তিনবার করে আপনি এমনিই পারবেন, ঠিক আছে? এগুলো কোনো আহামরি বিষয় না। আহামরি বিষয় কোনটা, এই প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড সাবজেক্টগুলো। যেমন আপনি ডায়াবেটিক্সের প্র্যাকটিক্যাল করলেন, ঠিক আছে? ডায়াবেটিস দেখলেন যে হ্যাঁ এত হয়, মেশিনে একটা রেজাল্ট দিবে, তাই না? এত হয়, যে মেশিনে একটা রেজাল্ট দিল। এখন এই রেজাল্টটা দেখে আপনি কি বুঝলেন, এটা ইম্পর্টেন্ট। মেশিন তো সবসময় রেজাল্ট দিবে, তাই না? আপনি রোগীকে বলেও দিলেন যে আপনার রেজাল্ট কি এটা, বাট এটা দেখে আপনি কি বুঝলেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা। আপনি বিপি যে কারণে মাপতে পারেন, তাই না? বিপি মাপা কি কোনো খুব কঠিন কাজ? এখন মোটামুটি আস্তে আস্তে সবাই বিপি মাপা শিখে গেছে, তাই না? এখন কথা হচ্ছে বিপি মাপলেন আপনি, এখন বিপি মেপে রোগীকে বলে দিলেন এত থেকে এত, এত থেকে এতটা কি, এটা কোন পর্যায়ের আছে, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বলতেছি না বিপি মাপাটা ইম্পর্টেন্ট না, বিপি মাপাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার লেভেল থেকে বিপি মাপাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কথা হচ্ছে বিপি মাপা শিখতে আপনার যে সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে কি, যে বিপিটা মাপছেন এটা আসলে কি, এটা কি হাই প্রেসার, হাই প্রেসার হলে এটা কি মাইল্ড, এটা কি মডারেট, এটা কি সিভিয়ার, এটা কি আইসোলেটেড ডায়াস্টোলিক, আইসোলেটেড সিস্টোলিক না ইমার্জেন্সি, কোন পর্যায়ে আছে, এইটুকু জিনিস আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর ব্লাড প্রেসার বাড়ার কারণগুলো কি কি, কি কি কারণে ব্লাড প্রেসার বাড়ে, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা এটা কেন বলতেছি যে মেডিকেল সায়েন্সটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল ডিপেন্ডেন্ট না। তারা হলে কি আপনার কি মনে হয় যে যারা ওটি বয় থাকে, এটা জানেন, যারা ওটি বয় থাকে তারা কিন্তু সার্জারির অনেক জিনিসই জানে, তাই না? করতে করতে কি সার্জারির অনেক জিনিসই জানে, বাট তারা কি কোনোদিন সার্জন হতে পারবে? কোনোদিনও সার্জন হতে পারবে না। কারণ আপনাকে মনে রাখতে হবে একজন সার্জন কিন্তু এমনি এমনি হয় না, সে 5 বছর এমবিবিএস পড়ছে, তাই না? এরপরে কি 2 বছর ইন্টার্ন করছে, এরপরে কি করছে আবার 2-4 বছর এফসিপিএস পড়তেই আছে, তাই না? তাহলে দেখেন থিওরিটা সে কত বছর ধরে পড়তেছে। কারণ আপনি যখন একটা সার্জারি করতে যাবেন, এই সার্জারিটা কিন্তু শুধুমাত্র একটা অর্গান রিলেটেড না, যে আমি এই অর্গানে করবো এই অর্গানে সমস্যা হবে। এখানে ব্লাড লসের একটা বিষয় আছে, যে ব্লাড লস হয়ে গেলে কি মেজর আর্টারি কি কি, মেজর ভেইন কি কি, মেজর নার্ভ কি কি, এই সবগুলো জিনিস সম্পর্কে কি যে সার্জারি করতেছে তার কি দক্ষতা থাকবে, তাই না? আর ওটি বয় যারা আছে তারা কি তাকে শুধু বিভিন্ন জিনিসপত্র আগায় দিয়ে সাপোর্টই করবে। এখন চিন্তা করেন আপনারা যদি আপনাদের লেভেল থেকে প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিগুলোর প্রতি মনোযোগ না দেন, তাহলে কি হবে? অ্যাজ ইউজুয়াল আপনারা যেমন আছেন তেমনই থাকবে, মানে ফার্মেসি যে লাইনটা, এলএমএফ এর যে লাইনটা, এটা কি এরকমই থাকবে, কোনো ডেভেলপড হবে না, ঠিক আছে? আপনি একদম প্রত্যন্ত এলাকাতে যান, একটা ড্রাগের জেনেরিক ভালো করে উচ্চারণ করে বলতে পারে না, এরকম লোকও কি করতেছে বড় বড় ফার্মেসি চালাচ্ছে। আপনি যদি কোনো গ্রামের দিকে যান, গ্রামের বাজারের দিকে যান, ঠিক আছে, ড্রাগের জেনেরিক নাম ভালো করে কি পড়তে পারে না, এই লোকের বিশাল বড় একটা ফার্মেসি, বিশাল বড় ডাক্তার, ঠিক আছে? একটা মোটরসাইকেল কিনে নিছে, বাড়িতে বাড়িতে যায় স্যালাইন দিয়ে আসে, ঠিক আছে? এখন কথা হচ্ছে
যে আপনি বিশাল বড় ডাক্তার হওয়ার দরকার নাই, ঠিক আছে? আপনি যতটুকু কাজ করবেন জেনে বুঝে করেন, এইটুকু হচ্ছে কথা। আবার কি হচ্ছে, কোনো একটা কমপ্লিকেশন হচ্ছে, দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। কারণ কি, সে যেটা করতেছে সব কি আরেকজনের কাছে দেখছে, শুধুমাত্র কি প্র্যাকটিক্যালটা। এর পেছনে যে উনি যে কি কারণে এই রোগীর এটা দিছে সেটা কিন্তু সে বুঝে নাই, ঠিক আছে? সে দিছে যে এই ডাক্তার এই রোগে কি স্যাফ্রাডিন দেয়। ডাক্তার কি কারণে স্যাফ্রাডিন দিছে সেটা ডাক্তার জানে, কিন্তু ও কিন্তু জানে না যে এই রোগীকে স্যাফ্রাডিন কেন দিছে। সে বুঝছে যে এই রোগে স্যাফ্রাডিন দেয়। এখন আমরা তো জানি যে কোনো ঔষধ, যে কোনো রোগ কি দিয়ে চেঞ্জ হয়? এজ দিয়ে চেঞ্জ হয়, তাই না? একটা বাচ্চাকে আমি যে ওষুধ দিব, একটা কি অ্যাডাল্টকে আমি সেই ওষুধ দিব না। সেক্স দিয়ে চেঞ্জ হতে পারে, তাই না? পুরুষের জন্য যে ওষুধ মহিলার জন্য সেই ওষুধ কি নাও হতে পারে। মহিলা প্রেগন্যান্সিতে থাকতে পারে, তাই না? পুরুষের তো প্রেগন্যান্সি থাকবে না, ঠিক আছে? আবার ডিজিজ কন্ডিশন ইম্পর্টেন্ট বিষয়। রোগটা কি অ্যাকিউট ছিল না রোগটা ক্রনিক ছিল, ঠিক আছে? আবার যে রোগটা হয়েছে সেই জীবাণুগুলো কি গ্রাম পজিটিভ ছিল না গ্রাম নেগেটিভ ছিল। তার মানে ডাক্তার কি করতেছে, দুইটা বিষয় সবসময় খেয়াল রাখে। এক নম্বর কি ডিজিজ কন্ডিশন। ডিজিজ কন্ডিশনের কথা কেন বলি? একটা রোগের বিভিন্ন ভ্যারাইটিস আছে, তাই না? কিছু কিছু রোগ আছে কি চিকিৎসার যোগ্য, কিছু কিছু রোগ আছে কি চিকিৎসা করলেও কখনো ভালো হবে না, তাই না? কিছু কিছু রোগ শুধুমাত্র কি বিভিন্ন ভিটামিন মিনারেলের অভাবে হচ্ছে। আবার কিছু কিছু রোগ বিভিন্ন জীবাণুর কারণে হচ্ছে, তাই না? এই জীবাণুগুলো আবার বিভিন্ন রকম, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ফাঙ্গাল আছে, তাই না? আমরা প্রথম ক্লাসের দিকে কিছু জ্বরের কথা বলছিলাম, তাই না? জ্বরগুলো আপনাদের মনে আছে কতদূর আমরা জানি না, কিন্তু জ্বরের কথা কি আমরা বলছিলাম যে জ্বরগুলো আমরা কমনলি কি করব, ফেস করব। কিন্তু ফার্মেসি দিলে এই জ্বরগুলো কি আমরা ফেস করব, ঠান্ডা কাশি এগুলো কি আমরা ফেস করব। তাহলে আমাকে অবশ্যই বুঝতে হবে যে জ্বরটা আমি ফেস করতেছি, আমি কি গণহারে গণ চিকিৎসা দিচ্ছি নাকি কি মোটামুটি যে চিকিৎসাগুলো আমি বুঝি শুধু সেগুলো দিচ্ছি। আপনি বিশ্বাস করেন না করেন যে একজন ভিলেজ ডাক্তারের মাঝে এরকম কোয়ালিটি চলে আসে, মানে তার ভাবমূর্তি এমন চলে আসে সে কি এফসিপিএস করা ডাক্তার, মানে এমন কোন রোগ নাই যে সেই রোগীকে সে ছেড়ে দিবে, সব রোগের চিকিৎসা সে কি করতে যাবে। এখন আপনার বুঝতে হবে কি যে কোন রোগের চিকিৎসা আমি করব, কোন রোগটাকে কি আমি রেফার করব। এটা কিসের জন্য বলা, যে আপনি যদি রেফার করতে যান, এখানে আপনার দুই ধরনের ভালো সম্পর্ক তৈরি হবে। কি রকম? যে ডাক্তারকে আপনি রেফার করতেছেন, ঠিক আছে, সেই ডাক্তারের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে, তাই না? যে কোনো ডাক্তার, কোনো গাইনি ডাক্তারের যদি আপনি রেগুলার রোগী দেন, তার সাথে কিন্তু স্বাভাবিকভাবে কি আপনার ভালো সম্পর্ক হবে। আপনিও কি বুঝবেন যে এই ডাক্তারটা ভালো, আমি যে রোগীটাকে পাঠাচ্ছি সেটা কি ভালোভাবে সার্ভ দিবে। এখন আবার যদি বিজনেস চিন্তা করেন, কিরকম সম্পর্ক না, এই ডাক্তারের কাছে প্রতি রোগীতে আমার 500 করে দেয় বা প্রতি রোগীতে আমার 300 করে দেয়, এইভাবে চিন্তা করলে তো বুঝতে হবে ডাক্তার আপনারা কি করবে এই রোগীরে নিয়ে যে। কারণ আপনারা যেহেতু 300 দিতে হবে, তার ভিজিট সবকিছু ওইখানে খরচ উঠানোর জন্য রোগীকে সে মোটামুটি ভাবে কি করবে, ছুলাবে, তাই না? ঠিক আছে, এখন আপনি এইভাবেও চিন্তা করতে পারেন। আপনি এইভাবেও চিন্তা করতে পারেন, আবার আপনি ডাইরেক্ট চিন্তা করতে পারেন কি রোগীর স্বার্থের কথা, যে কোথায় গেলে রোগী ভালো সার্ভিস পাবে। সার্ভিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোথায় গেলে, কার কাছে গেলে রোগী ভালো সার্ভিস পাবে। এরকম ডাক্তারের অভাব নাই বাংলাদেশে যে ডাক্তার খুব ভালো সার্ভিস দিচ্ছে, আবার এরকম ডাক্তারের অভাব নাই যে ডাক্তার কি এরকম চামড়া ছুলাচ্ছে, তাই না? এখন আপনি কিন্তু দুইটাকেই চিনবেন। একটার কাছে গেলে আপনার ডাইরেক্ট লাভ, আরেকটার কাছে গেলে আপনার ইনডাইরেক্ট লাভ, ঠিক আছে? আর ইনডাইরেক্ট লাভটা কি পার্মানেন্ট, কারণ এই রোগীগুলো আপনার আশেপাশেই থাকে না, হয়তো বা আপনার আত্মীয় স্বজন হতে পারে কি আপনার বন্ধু বান্ধব, যে কোনো কিছু আপনার আশেপাশেই থাকে সব। তাহলে এদেরকে যদি আপনি একটা ভালো সাজেশন দিতে পারেন, এটাও আপনার জন্য কি পার্শিয়ালি কিন্তু লাভ, তাই না? কারণ এই রোগীগুলো আপনার প্রতি কি হয়ে যাবে, ডিপেন্ডেন্ট হয়ে যাবে বিভিন্ন সাজেশনের জন্য। কিন্তু আপনাকে ওইটুকু যোগ্যতাকে কি করতে হবে, অর্জন করতে হবে। এমনি এমনি একটা লোক এসে আপনার কাছে সাজেশন যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা কেন রোগগুলাকে একটু করে পড়ানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা প্র্যাকটিক্যালের আগে কেন আমরা থিওরিটা বলি, ডাইরেক্ট তো বসায় প্র্যাকটিক্যাল করা দিলে শেষ। থিওরিটা বলার কারণ হচ্ছে থিওরিটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্র্যাকটিক্যাল আপনি সারা জীবন প্র্যাকটিস করবেন, এটা সারা জীবন করবেন আপনি, কিন্তু থিওরিটা সারা জীবন পড়ার সুযোগ পাবেন না। আপনি ফার্মেসিতে কাজ করলে এটাই করতে হবে আপনাকে, কিন্তু থিওরি কি ওইখানে বসে বসে পড়ার সুযোগ পাবেন? আমাদের এক প্যারামেডিক্সের ইয়ে আছে, ও বলে যে স্যার আমি বইটা দোকানে রাখছি, যখনই বইটা খুলি তখনই রুগী আসে, যখনই বইটা খুলি তখনই রুগী আসে, অন্য কোনো সময় রুগী আসে না, যখনই বইটা খুলে তখনই রুগী আসে, এর জন্য সে পড়তে পারে না। এখন আমি বললাম ভালো তো, বইটা বন্ধই করবেন না, সারাক্ষণ খুলে রাখবেন, রুগীর ভিড় লেগে যাবে আপনার দোকানে, ঠিক আছে? আপনি যেভাবেই বলেন
মোট কথা হচ্ছে যে আপনার ভিতরে কি প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে, একদম স্কিল নলেজ নিয়ে, কি একদম কি প্রপার নলেজ আর প্রপার স্কিল নিয়ে। ঠিক আছে, স্কিলটা তো আমি বলতেছি যে এখানে আমরা আপনাকে দেখাবো, তার সাথে সাথে আপনি করলেই পারবেন। এখানে আমি দেখালে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তা না। যখন আপনি নিজে নিজে করবেন ভালোভাবে নিয়ম শিখে, তখনই আপনি কি হবেন, এক্সপার্ট হবেন। এছাড়া এক্সপার্ট হওয়ার কোনো উপায় নাই। ঠিক আছে, আমি এমবিবিএস ডাক্তার, এখন আমি কি এক্সপার্ট হতে পারবো যদি আমি প্রফেশনে না যাই? 5 বছর পড়ার পর 2টা বছর ইন্টার্নি করতে হয় তাদের, তাই না? ওকে, আমরা ওইদিকে আর যাচ্ছি না। আপনাদের বলার কারণ যেটা, যে আপনারা যদি এই লাইনে আসেন বা ভবিষ্যতে যদি চিন্তা করেন এই লাইনে থাকবেন, ঠিক আছে, আপনাদের উচিত ভালোভাবে কি বেসিক জিনিসগুলো শেখা, যে জিনিসগুলো আপনার কি সব সময় লাগবে। ওকে, তাহলে আজকে আমরা কিছু আচ্ছা একটা বলে দেই, ডিজিজ কন্ডিশন আর একটা কি বলছিলাম, পেশেন্ট কন্ডিশন। এই দুইটা জিনিস সবসময় বিবেচনা করবেন যখন কোনো রোগীকে ওষুধ বিক্রি করবেন বা আপনি যদি ডাইরেক্টলি কোনো ওষুধ দেন। পেশেন্ট কন্ডিশন মানে কি, পেশেন্ট ধনী হতে পারে, গরিব হতে পারে, তাই না? ধনী গরিব হতে পারে না। একজন রিকশাওয়ালা আসলো, আরেকজন বাড়িওয়ালা আসলো, দুইটা কি একই জিনিস? দুইটাই ওয়ালা, তাই না? বাড়িওয়ালা রিকশাওয়ালা কি সেম না? একজন রিকশাওয়ালার গায়ে যে ইমিউন পাওয়ার, একজন রিকশাওয়ালার যে ফুড হ্যাবিট, একজন রিকশাওয়ালার যে জীবনযাত্রার মান, আর একজন বাড়িওয়ালার যে ফুড হ্যাবিট, একজন বাড়িওয়ালার যে কি জীবনযাত্রার মান, তার যে ইমিউনিটি, পার্থক্য আছে না? একজন রিকশাওয়ালার আপনি 5 টাকা দামের অ্যান্টিবায়োটিক দিলেও সে ভালো হয়ে যাবে, কিন্তু একজন বাড়িওয়ালার আপনি 5 টাকা দামের অ্যান্টিবায়োটিক দিলে খেতে চিন্তা করবে যে এত কম দামে ওষুধ সারবে, এটা নিয়ে সে কি চিন্তা করবে। আর এমনি সুস্থ হবে না, কারণ কি তার শরীরের ইমিউনিটি যথেষ্ট কি কম আছে, সে শারীরিক পরিশ্রম কি অনেক কম করে। বাড়িওয়ালা কি শারীরিক পরিশ্রম বেশি করে? দাঁড়ায় থাকার কাজই করে শুধু, তাই না? তাহলে ফিজিক্যাল মানে আমাদের যে ফিজিক্যাল ওয়ার্কলোড, এটার সাথে কি ইমিউন সিস্টেম সরাসরি কি সম্পর্কযুক্ত। তার মানে কি কাকে আমি কোন অ্যান্টিবায়োটিকটা দিব, দামি অ্যান্টিবায়োটিক কাকে দিব, কম দামি অ্যান্টিবায়োটিক কাকে দিব। বাড়িওয়ালাকে দিলে আপনি 100 টাকা দামের অ্যান্টিবায়োটিক দিতে পারেন, তাই না? এখানে কোনো ঝামেলা নাই, কারণ তার কিনার ক্যাপাসিটি আছে, তার কি মানসিক স্যাটিসফ্যাকশন, তার ভালোর জন্য আমি করতেছি এটা। আর রিকশাওয়ালার আমি 5 টাকার অ্যান্টিবায়োটিক দিলেও কি, কারণ আপনি যদি 100 টাকা দামের অ্যান্টিবায়োটিক দেন, সে কিনে খেতে পারবে, ডোজ কমপ্লিট করবে, 2টা খায় ভালো লাগবে, বাদ দিয়ে দিবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে অ্যান্টিবায়োটিক। তাহলে পেশেন্ট কন্ডিশন, পেশেন্টের ইকোনমিক্যাল, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। যখনই দোকানে আসবে, দোকানের লোক যে আসছে তাকে দেখে আপনাকে চিন্তা হবে যে কি টাইপের ওষুধ নিতে পারবে। শুধু ওষুধ দিয়ে গেলেন, বললো বাকি রাখলো, বাকি রাখতে রাখতে না, হ্যাঁ বাকি অনেক হয়ে যাবে। স্যার আমরা কিছু কিছু ক্ষেত্রে যেমন একজন অসুস্থ রোগী, তার জন্য ডাক্তার লেখে 3 দিন 5 দিন 7 দিন অ্যান্টিবায়োটিক, এখন সে 2 দিন খাওয়ার পরে সুস্থ হয়ে গেছে, বাকি পরে যে খাচ্ছে না, এটার জন্য কি কোনো সাইড এফেক্ট বা মানে পরবর্তী কি? দেখেন, আমাদের প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের সুনির্দিষ্ট একটা ডোজ আছে, তাই না? প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের সুনির্দিষ্ট ডোজ আছে। এখন ডাক্তার যদি কোনো অ্যান্টিবায়োটিক 5 দিন দিয়ে থাকে, আপনার উচিত রোগ ভালো হয়ে গেল কি 5 দিন কমপ্লিট করা। এটা কিসের জন্য? এটা হচ্ছে এই জন্য যেন আপনার শরীরে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স না হয়। কারণ কি এটা একটা ব্যাকটেরিয়া যেটার কারণে আপনি আক্রান্ত হয়েছেন। এখন এটা যদি বেঁচে থাকে, আপনিও তাই করবেন। যে প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয়, প্রতিকূল পরিবেশে কিভাবে বেঁচে থাকা যায়, আপনি যদি প্রতিকূল পরিবেশে থাকেন, আপনার ছেলে মেয়েরা কিন্তু কি বাই বর্ন এটা শিখে আসবে, তাই না? আমরা এখন চিন্তা করতেছি এখানে কতটুকু শীত পড়ে, তাই দেখেন আমরা কত রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। আপনি চিন্তা করেন, আপনি যদি সাইবেরিয়ায় থাকতেন, এখন যদি হঠাৎ করে আপনাকে সাইবেরিয়াতে পাঠায় দেয়, ওইখানে আপনি সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যাবে। কারণ কি এটা পুরাটাই বরফ, মাইনাস কি ধরেন 18 ডিগ্রি সেন্টিগ্রেড, -18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আপনি বেঁচে থাকতে পারবেন এই এনভায়রনমেন্ট থেকে? হঠাৎ করে ওইখানে যে ওইখানে যদি আপনি কয়েক যুগ থাকেন, তাহলে কি আস্তে আস্তে এনভায়রনমেন্টটাকে আপনার শরীর অ্যাডজাস্ট করে নেবে। এবং আপনার ছেলে মেয়ে কিন্তু বাই বর্ন কি এই অ্যাডজাস্টমেন্টটা তাদের চলে আসবে। একই বিষয়, যখন ব্যাকটেরিয়াকে আপনি খোঁচাবেন, মারবেন না, এই যে প্রতিকূল পরিবেশ, ঠিক আছে, এ যখন মরেও যাবে, পরবর্তী প্রজন্মের মধ্যে এমন কোনো ইনফরমেশন দিয়ে যাবে যে এই প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য এটা করতে হবে তোমাকে, সে এটা করা শুরু করবে। তার মানে কি অ্যান্টিবায়োটিকে সে আর মারা যাবে না, ঠিক আছে? তার মানে কি যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক শুরু করেন, আপনার উচিত কি ওই অ্যান্টিবায়োটিকের ডোজটা কি কমপ্লিট করা, ঠিক আছে? এটা শুধু আপনি না, আপনি ভাবতেছেন আমি একা কমপ্লিট করব, এটা আপনার সবাইকে বলতেও হবে, কারণ আপনি কমপ্লিট করেন, উনি কমপ্লিট করে না।
উনি আপনার পাশের বাড়িতে থাকে, তাহলে ওনার দ্বারাই উনি কোনো রোগে আক্রান্ত হয়েছে। তার মানে কি, উনি যদি কোনো রোগে আক্রান্ত হয়, এই ব্যাকটেরিয়াটা যদি রেজিস্ট্যান্স হয়, এই একই ব্যাকটেরিয়া পরবর্তী প্রজন্ম দিয়ে আপনি আক্রান্ত হতে পারেন না, আপনিও আক্রান্ত হতে পারেন। তার মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একজনের হলে এখান থেকে কি সব মানুষ এখান থেকে আক্রান্ত হতে পারে। ঠিক আছে, শিশু হসপিটালে এমনও কিছু কাহিনী দেখা গেছে যে একদিনের বাচ্চা এমন একটা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত, যে ব্যাকটেরিয়াটা কি ভ্যানকোমাইসিন বাদ দিয়ে সকল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে কোনো অ্যান্টিবায়োটিকই তার কাজ করে না। এখন আপনি কি বলবেন যে বাচ্চা অনেক অ্যান্টিবায়োটিক খাইছে কিন্তু ডোজ ক্লিয়ার করে নাই? ঠিক আছে, বাচ্চা তো কিছুই খায় না, এখন অ্যান্টিবায়োটিক খাই নাই, বাট প্রবলেমটা কি হয়েছে, সে যে ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়েছে সেই ব্যাকটেরিয়াটা আগে থেকে কি ছিল, রেজিস্ট্যান্স ছিল। এটা অন্য কারো শরীর থেকে কি রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া দিয়ে সে কি আক্রান্ত হয়েছে। ঠিক আছে, তার মানে মায়ের থেকে আসছে ব্যাকটেরিয়া না, স্যার ব্যাকটেরিয়া কি ইয়ার যদি সরায় ব্যাকটেরিয়া বাতাসে সরায় এরকম ব্যাকটেরিয়া যদি না ছড়ায় কলেরা রোগ কিভাবে ছড়াতো, তাই না? যে কোনো জীবাণু ঘটিত রোগই কিন্তু একমাত্র ছোঁয়াচে। যখনই কেউ বলবে ছোঁয়াচে রোগ, আপনাকে বুঝে নিতে হবে এটা জীবাণু ঘটিত, কারণ জীবাণু ঘটিত রোগ ছাড়া কোনো রোগ কি ছোঁয়াচে না। ডায়াবেটিস কি জীবাণু ঘটিত? তাহলে ডায়াবেটিস ছোঁয়াচে রোগ না। ঠিক আছে, হাইপারটেনশন কি জীবাণু ঘটিত? তারপরে হাইপারটেনশন ছোঁয়াচে রোগ না। কিন্তু যদি বলি ডেঙ্গু, তাহলে ডেঙ্গুতে কি আছে, জীবাণু আছে। যদি আমি বলি টাইফয়েড, জীবাণু আছে, তার মানে এটা ছোঁয়াতে পারে খাবার এবং পানির মাধ্যমে। ছড়ানোর মাধ্যমটা আলাদা হতে পারে কিন্তু কি ছোঁয়াতে পারবে। ওকে, আমরা আজকে পড়ব কয়েকটা ফাংশনাল ডিজিজ। একটা হচ্ছে ডায়াবেটিস। এই রোগটা আপনাদের জন্য কমন। ঠিক আছে, শহর এলাকায়, ঢাকা শহরের আশেপাশে কি ডায়াবেটিক্স রোগী আক্রান্তের সংখ্যা অনেক বেশি, তাই না? কারণ আমাদের জীবনযাত্রা, লাইফস্টাইল ভেরি মাচ সুইটেবল ফর ডায়াবেটিক্স। আমরা যে লাইফস্টাইলে চলি সেই লাইফস্টাইলের জন্য ডায়াবেটিক্স আমাদের একটা স্ট্যাটাস। এটা আপনি ধরে নিতে পারেন যে আপনার ফ্যামিলিতে ডায়াবেটিক্স আছে, তার মানে কি আপনি হায়ার ক্লাসে, এটা ধরে নিতে হবে। হ্যাঁ, ভুঁড়ি এবং ডায়াবেটিক্স এটা বড় লোকদের রোগ কমনলি। যদি আপনার একটা ভুঁড়ি না থাকে তাহলে বুঝতে হবে আপনি এখনো পর্যাপ্ত টাকার মালিক হন নাই। যদি আপনার ডায়াবেটিক্স না থাকে তাহলে বোঝা যাবে কি আপনি এখনো পর্যাপ্ত টাকার মালিক হন নাই। একই বিষয়, যদি আপনার হাইপার টেনশন না থাকে তাহলে বুঝতে হবে আপনি খুব বড় লোক না, গরিব টাইপের লোকজন আর কি। ঠিক আছে, কারণ গরিবের এই সকল রোগ হওয়ার সম্ভাবনা কি তুলনামূলকভাবে কম থাকে। আরেকটা বিষয়, এখন অবশ্যই কি কম না, এখন যে ঘরে টিভি আছে সেই ঘরে ডায়াবেটিস ঢোকার সম্ভাবনা আছে। কারণ কি সিরিয়াল দেখা, একদম গ্রামেও দেখবেন এখন সকালবেলাতে কি লোকজন রাস্তার নদীর পাশ দিয়ে কি হাঁটাহাঁটি করতেছে, কিসের জন্য? ডায়াবেটিক্সে আক্রান্ত। ঠিক আছে, আগে এখন বলতে পারেন যে আগে কি ডায়াবেটিক ছিল না? আগেও ডায়াবেটিক্স ছিল, কিন্তু কি এই পর্যায়ে না যে পর্যায়ে এখন আছে। আর ডায়াবেটিক্স কোনো রোগের মধ্যেই পড়ে না যদি আপনি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, কিন্তু আমরা কখনোই নিয়ন্ত্রণে রাখতে পারি না, সেই জন্য আমাদের এত ওষুধ এত কিছু কি খেতে হচ্ছে। বাট এই ডায়াবেটিক যেহেতু কমন, তাহলে আপনাকে বুঝতে হবে একটা রোগী কখন ডায়াবেটিক্স হচ্ছে, আপনি কি কি টেস্ট করবেন। 2 নাম্বার জিনিস কি, আপনি কি কি টেস্ট করবেন। তাহলে ডায়াবেটিক্স কখন হচ্ছে এটা বুঝবো কিভাবে? লক্ষণ দেখে। একটা রোগী আমার কাছে এসে বলতেছে ভাই আমার তো এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে আমি বুঝবো কি এটা ডায়াবেটিক্স কেস হতে পারে। তখন আমি কি কি টেস্ট দিব। 2 নাম্বার জিনিস কি কি টেস্ট দিব। 3 নাম্বার জিনিস আমি কারণ জানবো, যে ওটা আমার জানতে হবে ডায়াবেটিক্সের কারণ কি। ঠিক আছে, 4 নাম্বার জিনিসে এইটার ম্যানেজমেন্ট আমার কোনাকে কোনো উপদেশমূলক যা দেওয়ার, ওষুধপত্র যা দেওয়ার সেটা কি দিতে হবে। ওকে, তাহলে আমরা ডায়াবেটিক্সের প্রথম কথা আসি। ডায়াবেটিক্স জিনিসটা কি আপনি একদম সিম্পলি একটু বোঝার চেষ্টা করেন। আমাদের শরীরে একটা গ্ল্যান্ড আছে, আমাদের শরীরে একটা গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডের নাম হচ্ছে প্যানক্রিয়াস। কি নাম? মানে কি অগ্নাশয়, বাংলায় যদি বলি অগ্নাশয়। এইটুকু আমরা সবাই বুঝছি যে আমাদের শরীরে একটা গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডের নাম হচ্ছে কি প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই গ্ল্যান্ডটা কিছু হরমোন রিলিজ করে। কি রিলিজ করে? হরমোন রিলিজ করে। হরমোনটা কি? আমাদের বডির একটা কি কেমিক্যাল উপাদান, যেটা আমাদের বডির বিভিন্ন কাজের সাথে কি যুক্ত থাকে। একদল সেল থেকে তৈরি হয়, অন্য সেলের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে এইটুকু মনে রাখেন যে আমাদের বডিতে কিছু গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলোর একটা নাম হচ্ছে কি প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস থেকে কি তৈরি হয়? হরমোন তৈরি হয়। কি কি হরমোন তৈরি হয়?
একটা হরমোন তৈরি হয়, নাম হচ্ছে কি ইনসুলিন। কি নাম? আরেকটা হরমোন তৈরি হয় গ্লুকাগন। কি তৈরি হয়? গ্লুকাগন। এই দুইটা হরমোন দুইটা কাজ করে আমাদের বডিতে। কি করে? আমরা যে বিভিন্ন খাবার খাচ্ছি, খাবারের ভিতর কি আছে? ভাত আছে, তাই না? রুটি আছে, তারপরে কি মিষ্টি জাতীয় যত জিনিস আছে, এগুলো যে আমি খাবার হিসাবে গ্রহণ করতেছি, এই খাবারগুলো হজম হওয়ার পর, দুপুরবেলা আমি খাবার খাচ্ছি, তাহলে এই খাবারগুলো হজম হওয়ার পর আমার শরীরে কি তৈরি হয়? আমার শরীরে তৈরি হয় গ্লুকোজ। কি? তাহলে আমি বিভিন্ন রকম খাবার খাচ্ছি, সেই খাবার থেকে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ। এই গ্লুকোজগুলো কোথায় যাচ্ছে? ব্লাডে। এটা আমার শরীরে কি? ব্লাড। এই ব্লাডে কি আছে? গ্লুকোজ আছে। ঠিক আছে, তাহলে আমি খাবার খাচ্ছি ডাইজেস্টিভ ট্র্যাকে। খাবার আছে কোথায়? আমার পরিপাক তন্ত্রে, তাই না? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এইদিকে কি খাবারের অংশটা। তাহলে ওইখান থেকে যে খাবার হজম হচ্ছে সেটা কই চলে যাচ্ছে? ব্লাডে চলে যাচ্ছে। তাহলে খাবারের যে অংশটা হজম হচ্ছে সেটা চলে যাচ্ছে কোথায়? ব্লাডে। এখন কথা হচ্ছে, খাবারের এই অংশটা কি রক্তের জন্য আমরা খাচ্ছি? আমাদের ক্ষুধা লাগে কেন? রক্তের জন্য। না, ক্ষুধা লাগে কারণ কি? আমাদের সেলে কি দরকার? প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট দরকার, শক্তি দরকার। সেলে যখন এই শক্তির কাঁচামালটা কমে যায়, তখন সেল কি সিগন্যাল দেয়? আপনি খাবার খান, সেলের কাঁচামালটা কি করেন? বাড়ান। ঠিক আছে, তার মানে আমরা খাবার খাচ্ছি কি? কোষের জন্য, টিস্যুর জন্য, তাই না? ব্লাড ভেসেলের চারপাশে কি থাকে? এরকম কোষ থাকে, টিস্যু থাকে। এখন কথা হচ্ছে, এই যে গ্লুকোজগুলা খেলাম আমরা, এই গ্লুকোজগুলা কোথায় যাবে? কোষে যাবে। এটা হচ্ছে নরমাল নিয়ম। বাট যখন এই গ্লুকোজগুলা কোষে যেতে চাবে, রক্তের মধ্যে, রক্ত এবং সেলের মধ্যে কি একটা ব্যারিয়ার আছে না? জি স্যার। এই যে একটা সেল মেমব্রেন আছে, তারপর ব্লাড ভেসেলের কি একটা দেয়াল আছে। এখন কথা হচ্ছে, এই দেওয়াল ভেদ করে দরজার ওই পাশে যে গ্লুকোজ আছে, এটা সেল বুঝবে কিভাবে? দরজা না খুললে, তাই না? আমি যদি দরজা না খুলি, ওই পাশে আপনি যদি নকও না করেন, ওই পাশে আপনি দাঁড়ায় আছেন, ঘরের ভিতরে আমি আছি, আমি কি সারাদিনে বুঝবো যে আপনি ওই পাশে দাঁড়ায় আছেন? তার মানে নক করতে হবে যে আমার ওখানে কেউ দাঁড়ায় আছে। কলিং বেল তো সেই জন্যই তৈরি করছে, তাই না? তাহলে আপনি কলিং বেল দিতে হবে। অর্থাৎ রক্তের মধ্যে গ্লুকোজ চলে আসছে, এটা রক্ত জানে, ব্রেন জানে, কিন্তু কি সেল জানে না। কেন? সেলকে ব্রেন জানাবে, জানালো কি? ডাকতে হবে, ডাকার জন্য কলিং বেল দিতে হবে। এখন সেল তো, ব্রেন তো আর মাথার উপর থেকে কলিং বেল দিবে না, সে কি করবে? এই যে এখানে আসবে। তার মানে প্যানক্রিয়াস থেকে হরমোন নিঃসরণ করবে। হরমোনের নাম কি? ইনসুলিন। কি নাম? ইনসুলিন। যখনই ইনসুলিন নিঃসরণ করবে, ইনসুলিনটা কি হবে? রক্তের মধ্যে চলে আসবে। যখনই রক্তের গ্লুকোজ লেভেল বাড়বে, ইনসুলিনগুলো কি রক্তের ভিতরে চলে আসবে। এসে কি করবে? এসে সে কোষের মধ্যে, যখন দেখবে রক্তের গ্লুকোজ বেশি, কোষের মধ্যে এসে বসবে। যখন ইনসুলিন কোষের মধ্যে একটা বসবে তার রিসিপ্টরে, বসার সাথে সাথে কোষ বুঝবে কি রক্তের মধ্যে পর্যাপ্ত গ্লুকোজ আছে। সে কি করবে? ধরেন গ্লুকোজের দরজাটা খুলে দিবে, রক্ত থেকে গ্লুকোজগুলো কোথায় চলে যাবে? সেলে চলে যাবে। সেলে চলে গেলে কি হবে? সেলের গ্লুকোজ লেভেলটা কমে যাবে না? সেলের গ্লুকোজ লেভেল কি হবে? সরি, ব্লাডের গ্লুকোজ লেভেল কি হবে? কমে যাবে। সেলের গ্লুকোজ লেভেল কি বেড়ে যাবে, তাই না? তাহলে ব্লাডের গ্লুকোজ লেভেল যদি কমে যায়, এটা আরেকটা ঝামেলা। যদি ব্লাডের গ্লুকোজ লেভেলটা কমে একদম নীল হয়ে যায়, তাহলে আপনি সেন্সলেস হয়ে যাবেন সাথে সাথে। কারণ কি? আমাদের ব্রেন গ্লুকোজ ছাড়া চলতে পারবে না, এক মুহূর্ত না। ঠিক আছে, গ্লুকোজ, পানি এবং কি অক্সিজেন ছাড়া ব্রেন এক মুহূর্ত চলতে পারে না। এখন চিন্তা করেন, সেলের ভিতরে যদি গ্লুকোজ কমে যায়, সব তো চলে গেল, তাহলে সেলের ভিতর, মানে সরি, ব্লাডের ভিতর থেকে যদি গ্লুকোজ সব সেলের ভিতরে চলে যায়, তাহলে ব্লাডে গ্লুকোজ নীল হয়ে যাবে বা নির্দিষ্ট লেভেল থেকে নিচে নেমে যাবে। এই লেভেল থেকে যেন নিচে না নামে, সেই জন্য আবার কি আছে? গ্লুকাগন নামক একটা হরমোন আছে। সে কি করবে? যখনই একটা নির্দিষ্ট লেভেলের নিচে নেমে যাবে, রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাবে, তখনই সে নিঃসরণ হবে। নিঃসরণ হয়ে আমাদের গ্লুকোজগুলো জমা থাকে কোথায়? লিভারে। গ্লাইকোজেন আকারে গ্লুকোজগুলো জমা থাকে। এই গ্লুকোজগুলো গ্লাইকোজেনটাকে ভেঙে আবার রক্তের গ্লুকোজকে কি করবে? একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখবে। এটা হচ্ছে কি আমাদের নরমাল ফিজিওলজি। যে দেখেন, একটা মানুষ যার ডায়াবেটিক্স হয় না, তার কি কখনো দেখছেন হাইপোগ্লাইসেমিক শক হতে? কারণ কি? তার শরীরে এটার একটা ব্যালেন্স থাকে। যখন রক্তের গ্লুকোজ বেড়ে যায়, তখন ইনসুলিন তৈরি হয়। যখন রক্তের গ্লুকোজ কমে যায় ব্লাডে, তখন কি? গ্লুকাগন তৈরি হয়। বাট প্রবলেমটা হয় কাদের? যাদের ডায়াবেটিক্সের রোগী। ডায়াবেটিক্সের রোগীদের প্রবলেম কি হয়? এই যে রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে গেছে, এটা কমানোর জন্য কে আসছিল? দরজায় নক করে কে? ইনসুলিন। তাহলে আপনার শরীরে যদি ইনসুলিন তৈরি না হয়, ঠিক আছে,
এখন আপনার শরীরে যদি ইনসুলিন তৈরি না হয় ঘটনাটা কি ঘটবে? রক্তের মধ্যে গ্লুকোজ শুধু বাড়বে, কিন্তু কোষ কখনো বুঝবে না কি যে রক্তের গ্লুকোজ বেড়ে গেছে। ঠিক আছে, আর রক্তের মধ্যে যদি গ্লুকোজ বাড়ে প্রবলেমটা কি হবে? আপনি যদি শরবত বানান নাই, শরবতে কি চিনি দিচ্ছেন, তাই না? একটা গ্লাসে যদি আমি 2 চামচ চিনি দেই মিষ্টি হবে, শরবতটাও কি একরকম হবে। কিন্তু আমি যদি 2 মোট চিনি দেই, আমি যদি হাফ কেজি চিনি দেই, তাহলে কেমন হবে? ঘন হয়ে যাবে না, একেবারে কি আঠালো হয়ে যাবে না? রক্তের মধ্যে যখন গ্লুকোজ গুলা বাড়বে তখন রক্তের কন্ডিশনও কিন্তু কি এরকম হয়ে যাবে। যখন আঠালো হয়ে যাবে তখন রক্তের কি ভিসকোসিটি অনেক বেড়ে যাবে। ভিসকোসিটি বেড়ে গেলে প্রবাহের জন্য কি অনেক শক্তি লাগবে হার্টে। আস্তে আস্তে কি পেরিফেরিতে, বিশেষ করে পায়ের রিজনে রক্ত সরবরাহ কমে যাবে। কমে গেলে কি ডায়াবেটিক্স রোগীদের ফুড আলসার, ফুড গ্যাংগ্রিন কমন না? পা খুব যত্নে রাখতে বলে কিসের জন্য? এই কারণেই। বাট আপনি যদি শুধুমাত্র চিনিটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সবকিছুই কি ভালো থাকবে। যে কোনো সার্জারির আগে রাখবেন ডায়াবেটিক্স কন্ট্রোল করা কি বাধ্যতামূলক যদি রোগী ডায়াবেটিক্সের হয়। কারণ কি অতিরিক্ত চিনির কারণে কি গ্লুকোজের মানে ডেভেলপমেন্ট করাটা কি খুব সহজ হয়ে যায়। আবার চিনির কারণে কি ওই জায়গাতে পর্যাপ্ত রক্ত পৌঁছাবে না, আপনি যে ওষুধগুলা খাবেন সেই ওষুধগুলা কি ওইখানে যাবে না। তার মানে অবশ্যই আপনাকে ডায়াবেটিস কি কন্ট্রোল করতে হবে। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, ডায়াবেটিস হওয়ার মূল কারণটা কি? ইনসুলিন। ডায়াবেটিস হওয়ার মূল কারণটা হলো ইনসুলিন নামক হরমোনটা যদি আমার প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে তৈরি না হয়। ঠিক আছে, যদি জিজ্ঞেস করি ডায়াবেটিস কেন হয়, বলবেন না রক্তের গ্লুকোজ বেড়ে গেলে ডায়াবেটিস হয়। রক্তের গ্লুকোজ বেড়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ আমি খাবার খেলে রক্তের ভিতর গ্লুকোজ বাড়বে না? বেড়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এটা নিয়ন্ত্রণে আসতেছে কিনা। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নিয়ন্ত্রণে আসতেছে কিনা। কেন নিয়ন্ত্রণে আসবে? ইনসুলিনের কারণে। যদি ইনসুলিন না থাকে রক্তের গ্লুকোজ কি হবে? বেড়ে যাবে। তাহলে ইনসুলিনের অভাবে যদি রক্তের গ্লুকোজ বেড়ে যায় তাকে আমরা কি বলবো? শুধু ডায়াবেটিক্স মেলাইটাস। তাহলে ডায়াবেটিক্স যেখানে পড়বেন ইনসুলিন শব্দটা কি থাকায় লাগবে। ক্লিয়ার কি এতটুকু? এখন কথা হচ্ছে একটা রোগী এসে তো আপনাকে বলবে না ভাই আমার ডায়াবেটিক্স হয়েছে টেস্ট করেন ওষুধ দেন, তাই না? সে এসে কি বলবে? লক্ষণ বলবে। তাহলে ডায়াবেটিক যদি হয় প্রাথমিক লক্ষণ কি কি থাকবে? ইনসুলিন কমে যাওয়ার কারণটা কি? কোনটা? ইনসুলিন কমে যাওয়ার কারণ কি? ইনসুলিন কেন কমে যাচ্ছে? ও আচ্ছা, ইনসুলিন কমে যাওয়ার কারণ কি? ইনসুলিন যেখান থেকে তৈরি হয় ওটা যদি নষ্ট হয়ে যায়, যে সেলগুলো থেকে তৈরি হয়, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়, যদি ওই ইনসুলিনের সেলগুলো কি নষ্ট হয়ে যায় তাহলে ইনসুলিন কম তৈরি হবে। বডি সেলগুলো যদি ইনসুলিনকে না ধরে রাখে, রেজিস্ট্যান্ট যদি হয়ে যায় রিসেপ্টরগুলো, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? ইনসুলিন আছে ঠিক আছে, কিন্তু ইনসুলিন কি কাজ করতেছে না। দুইটা কারণে কি হতে পারে? ইনসুলিন কমে যেতে পারে, অথবা ইনসুলিনের বিপরীত হরমোন গ্লুকাগন যদি অনেক বেশি কি হয় বেড়ে যায়, তাহলে কি রক্তের গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, ইনসুলিনের পরিমাণ তখন অনেক কমে যাবে। এগুলো কারণে কি কমে যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইনসুলিনের অভাবে রক্তের গ্লুকোজের মাত্রা কমে গেলে ডায়াবেটিস। ইনসুলিনের অভাবে তো রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাবে না, বেড়ে যাবে। ঠিক আছে, ইনসুলিনের অভাবে কি হবে? রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াটাই কি ডায়াবেটিক্সের মূল কারণ। আমরা যদি ইনসুলিনটা ঠিক রাখতে পারি তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। ডায়াবেটিসের চিকিৎসা তো লাস্টে ইনসুলিনই দেয় শুধু, তাই না? কিন্তু প্রবলেমও আছে এখানে। আপনি যে ইনসুলিন দিচ্ছেন, দেখেন বডির যে ইনসুলিনটা তৈরি করে, কে তৈরি করে? মেজার করে তৈরি করে না ব্রেন? যে আপনার এতটুকু গ্লুকোজ রক্তের ভিতরে আছে, এই রক্তের গ্লুকোজ গুলাকে কোষে ঢোকানোর জন্য এতটুকু ইনসুলিন লাগবে, সে অতটুকু ইনসুলিনই কি তৈরি করবে। বাট আপনি যখন বাইরে থেকে দিচ্ছেন তখন কি আপনি সঠিক মেজারমেন্টে দিতে পারছেন? কখনো বেশি দিচ্ছেন, কখনো কি কম দিচ্ছেন। যখন বেশি দিচ্ছেন তখন হাইপোগ্লাইসেমিক শক হচ্ছে, যখন কম দিচ্ছেন তখন ডায়াবেটিসের মাত্রা কি কমতেছে না, মানে গ্লুকোজের মাত্রা কি ওই পরিমাণ কমতেছে না। তার মানে বাইরে থেকে যখন দিবেন তখন এই স্বাভাবিক হবে। কারণ আপনি খাবার খাচ্ছেন একবেলা কি ভাত হয়তো হাফ প্লেট খাইছেন, পরের বেলায় কোনো একটা ভালো তরকারি পায় কি একবারে 2 প্লেট পারছেন। এখন বডি তো 2 প্লেটের জন্য যতটুকু ইনসুলিন ততটুকুই তৈরি করবে, কিন্তু আপনি তো ওই প্রতিবেলা যা খান সেই অনুযায়ী কি করবেন দিবেন। বাইরে গেছেন 4-5টা খেজুর খেয়ে ফেলছেন, বাইরে গেছেন এটা খেয়ে ফেলছেন, বডি তো এটা অনুযায়ী কি তৈরি করতো। আমার এখন যদি ইনসুলিনের পরিমাণটা স্বাভাবিক থাকতে হয় তাহলে আমি কিভাবে লাইফস্টাইল করলে তাহলে স্বাভাবিক থাকবে? এটা তো চিকিৎসা প্রসিডিউরে চলে গেলেন, আগে তো রোগ বুঝতে হবে, মানে আগে তো রোগ বুঝেন। আচ্ছা, তাহলে একটা রোগী আসলে আমরা কিভাবে বুঝবো যে এটা ডায়াবেটিস মেলাইটাস? রোগীটা এসে কয়েকটা কমপ্লেইন দিবে, এর ভিতরে বেসিক 4-5টা কমপ্লেইন আপনারা একটু মাথায় রাখতে হবে। শুধু কি হবে দেখেন, ডায়াবেটিক্স রোগীদের কোথায় রক্তের মধ্যে গ্লুকোজ, কোষে কিন্তু গ্লুকোজ নাই, কোষে গ্লুকোজ কি কমে গেছে।
তার মানে কোষ সবসময় কি করবে তাকে, হ্যাঁ সবসময় ব্রেনকে স্টিমুলেট করবে, তার কি কাঁচামাল লাগবে, তার মানে খাবার খাও। তার মানে ডায়াবেটিক্স রোগীদের কমন একটা জিনিস থাকবে, এক্সেসিভ হাঙ্গার। ঠিক আছে, তাহলে তার সবসময় কি থাকবে, একটা ক্ষুধা ক্ষুধা ভাব থাকবে, এবং তার পছন্দের জিনিস হবে মিষ্টি জাতীয় জিনিস। মনে রাখবেন আমাদের বডিতে যে জিনিসের অভাব হয় বডি ওইটাকেই কি করে, মানে পছন্দমূলক করে দেয়, জিহ্বার স্বাদকে ওইটার প্রতি বাড়ায় দেয়। কিসের জন্য, যেন ওই জিনিসটা আপনি খান, বডি তার অভাব ফুলফিল করতে পারে। তাহলে মিষ্টি জাতীয় জিনিসের প্রতি কি তার আকর্ষণটা অনেক বেশি হবে। এমনি তো খাবার ক্ষুধা লাগবে সবসময়, ক্ষুধার মধ্যেও কি যদি মিষ্টি পায় তাহলে সোনায় সোহাগা। ঠিক আছে, ফ্রিজে মিষ্টি কি তালা দিয়েও রাখতে পারবেন না, দেখবেন রাতে ঘুম থেকে উঠে যাবে মিষ্টি খাওয়ার জন্য। একটা গেল। তাহলে রোগী যদি দেখেন রোগীর কি প্রচুর ক্ষুধা লাগে, সারাদিনই কি ক্ষুধার ক্ষুধার ভাবটা থাকে, তাহলে একটা কারণ গেল, বলে দিবেন না ডায়াবেটিস হয়ে গেছে। মনে করেন একটা রোগী এসে বলছে ভাই আমার তো খুব ক্ষুধা লাগে, তার ফিজিক্যাল অবস্থা ভালোও থাকতে পারে, তাই না, সে হয়তো বা এক্সেসিভ কোনো কাজ করে ফিজিক্যাল ইয়ের সাথে জড়িত, আগে বাকি লক্ষণগুলো মিলাতে হবে। 2 নাম্বার কি, এক্সেসিভ ইউরিনেশন, তার কি প্রচুর প্রস্রাব হবে, প্রচুর প্রস্রাব হবে। বিশেষ করে প্রস্রাবটা কখন বেশি হবে, যখন রাত্রে সে ঘুমাতে যাবে, বিছানায় যাওয়ার আগে কি প্রস্রাবের চাপটা তার বেশি থাকবে, বেশ কয়েকবার প্রস্রাব করে ফেলবে। এখন একজনের ঘন ঘন প্রস্রাব হলে বলে দিবেন না ডায়াবেটিক্স হয়েছে, তাহলে প্রস্রাবের চাপটা বেশি হওয়াও কি ডায়াবেটিক্সের একটা লক্ষণ। তাও কোন সময়টা, রাত্রিবেলায় যদি ঘন ঘন প্রস্রাব হয়, তাহলে আমরা বুঝবো রোগীর কি হয়েছে, ডায়াবেটিক্স হতে পারে। ঠিক আছে, দুইটা জিনিস, একটা প্রচুর ক্ষুধা, আরেকটা কি প্রচুর ইউরিনেশন। ইউরিনেশন হওয়ার কারণ কি, এই যে রক্তে এত গ্লুকোজ, কিডনি সবসময় কি চায়, বডির সমস্ত ফ্লুইড গুলাকে ব্যালেন্স করতে। যখন রক্তের গ্লুকোজ গুলা বেড়ে যায়, কিডনি কি করে, এটা দিয়ে বারবার ফিল্টার করে রক্ত থেকে গ্লুকোজ গুলাকে বের করে দিতে চেষ্টা করে।